মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি যে সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালো জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহাওয়া সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনোভাবেই কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দেই গল্পগুলি গ্রহণ করবেন। হঠাৎ সন্ধেতে পূর্বে আপনারা গুপ্তধন ও গোয়েন্দার গল্প শুনেছেন, তাই এবার আমরা ঠিক করলাম যে আপনাদের ভালোবাসার জন্যই একটা রোমাঞ্চকর গোয়েন্দা গল্প শোনানো যাক। আজ আপনি শুনবেন অভিষেক চৌধুরীর কলমে বাকিটা প্রক্ষিপ্ত। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে আমি নীল। গল্পটির কলমে রয়েছে অভিষেক চৌধুরী, প্রধান চরিত্রে প্রীতম এবং রৌনিক। শুরু হচ্ছে আজকের নিবেদন, বাকিটা প্রক্ষিপ্ত। শহরে নামজাদা শিল্পপতি প্রবীর রঞ্জন বিশ্বাস নিখোঁজ। কাল দুপুর থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। আমাদের রিপোর্ট বলছে শেষবার তাকে পার্ক স্ট্রিটে তার রেস্তোরাঁ থেকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠতে দেখা গিয়েছিল, কিন্তু সন্ধ্যের পরও তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকেদের সন্দেহ হয়। পুলিশ তল্লাশি শুরু করেছে। এই সংক্রান্ত আরও তথ্য পেতে টিভিতে খবরের চ্যানেল খুলে ব্রেকফাস্ট করার অভ্যেসটা প্রাক্তন লালবাজারের গোয়েন্দা বিভাগের নামজাদা অফিসার নীলাঞ্জন সিনহার অনেক দিনের। এত সকালবেলা শহরের কোথায় কোন অপরাধ ঘটছে বা ঘটে গেছে সেটার ব্যাপারে একটা ধারণা পাওয়া যায়। তারপর সারা দিন সেগুলো নিয়ে ভাবতে ভাবতে সময়টা কেটে যায় বেশ। নীলাঞ্জনের বয়স রিটায়ারমেন্টের দোরগোড়ায় না পৌঁছলেও বছর দুয়েক আগে দেশের অন্যতম জঙ্গি সংগঠনের সাথে সামনাসামনি সংঘাতে গুরুতর জখম হয়ে একটা চোখের দৃষ্টি চিরদিনের মতো হারিয়ে ফেলে নীলাঞ্জন। সাথে বাঁ পায়ে চোট লাগার দরুন খানিক খুঁড়িয়ে চলতে হয় তাকে। তাই ডিপার্টমেন্ট থেকে হাজার অনিচ্ছা সত্ত্বেও ছুটি নিতেই হয়েছে নীলাঞ্জনকে। তবে এখনও লালবাজার দপ্তরের জটিল কোনো কেস এলে খোঁজ পড়ে নীলাঞ্জনেরই সবার আগে। তার শরীরের সমস্যা থাকলেও বুদ্ধিতে যে সামান্যটুকুও জং ধরেনি সেটা প্রায় সকলেই জানে। ছেড়ে নীলাঞ্জন আরাম কেদারায় শরীরটা এলিয়ে দিয়ে বাড়ির সবসময় চাকর গণেশকে বলে দেয় খুব দরকার ছাড়া তাকে যেন বিরক্ত না করে। নীলাঞ্জন বিয়ে করেনি, তাই বিরক্ত করার মতো মানুষ তার বাড়িতে আর কেউই নেই। একটা গল্পের বই খানিক নাড়াচাড়া করার পরে কখন যে তন্দ্রা মতো এসে গিয়েছিল নীলাঞ্জন তা খেয়াল করেনি। সেটা কাটল সেলফোনের ক্রিং ক্রিং শব্দে। আরামকেদারা ছেড়ে ফোনটা কানে তুলে নিতেই বুঝতে পারল লালবাজার থেকে তাকে তলব করেছে এখনকার বড় কর্তারা। খানিক কথাবার্তার পরে ফোনটা রেখে আত্মপ্রত্যয়ের একটা হাসি দেখা গেল নীলাঞ্জনের ঠোঁটে। যাক, আবার বেশ কয়েকটা দিন তাহলে ঘিলুটাকে ব্যস্ত রাখা যাবে, হ্যাঁ? নয়তো বড্ড ধুলো জমে যাচ্ছিল সেই নিয়ে। একটু একটু জল, একটু একটু জল। ঘরটা প্রায় অন্ধকার। ওপরের ঘুলঘুলি থেকে এক চিলতে সূর্যের আলো এসে পড়ছে ঘরের এক কোণের মেঝেতে। তাতে কোনো কিছুই ঠাউর করা যাচ্ছে না। দূর থেকে কয়েকটা কুকুরের বিক্ষিপ্ত স্বর ভেসে এসে আবার মিলিয়ে যায় পরক্ষণেই।
ঘরের মধ্যে হয়ে চলা এক ঘেয়ে ঝিঁঝি পোকার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। বাইরে দিন হলেও এই ঘরের মধ্যে যেন রাতের নীরবতা। প্রবীর রঞ্জন উঠে বসার চেষ্টা করেও বিফল হয়। হাত পা শক্ত করে বাঁধা, একটুকু নড়াচড়া করার মতো শক্তি নেই তার শরীরে। মাথাটা এখনো ঝিমঝিম করছে, চোখের দৃষ্টি ঘোলাটে। খুব কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে তাকে। আবার গলা দিয়ে ক্ষীণ শব্দ বেরিয়ে আসে প্রবীর রঞ্জনের। হয়তো ইচ্ছে করেই মুখটা বাঁধা হয়নি, কারণ তার স্বর কারোর গানেই পৌঁছাবার নয়। প্রবীর রঞ্জন ভাবার চেষ্টা করে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে সে গাড়িতে উঠেছিল। সন্ধ্যায় তার ছেলের 7 বছরের জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছিল বাড়িতে। ফেরার পথে স্নেহার ফোন আসে। তারপর মাথার মধ্যে সবকিছু পুরো কুয়াশার আস্তরণের মধ্যে ঢাকা পড়ে যেতে থাকে। তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে ওর, কিন্তু তা নিবারণের কোনো উপায়ই নেই। আবারও গভীর নিদ্রায় তলিয়ে যেতে থাকে প্রবীর রঞ্জন। প্রবীরবাবুর সেল ফোনের লাস্ট লোকেশনটা কোথায় দেখাচ্ছে? চেয়ারে সোজা হয়ে বসে নীলাঞ্জন। প্রশ্নটা ছুড়ে দেয় গোয়েন্দা বিভাগের নতুন অফিসার তন্ময় মাহাতোর দিকে। তন্ময় ছেলেটিকে আগেও একটা কেসে যথেষ্ট সাহায্য করেছিল নীলাঞ্জন। সেই সুবাদেই ভালো পরিচিতি গড়ে উঠেছে তন্ময়ের সাথে। তন্ময় গোয়েন্দা বিভাগে নতুন জয়েন করলেও যথেষ্ট কর্মঠ। আদিবাড়ি বীরভূমে। শারীরিক শক্তির সাথে বুদ্ধিও যথেষ্ট প্রবল। সেই পরিচয় আগেও পেয়েছে নীলাঞ্জন। ফোনের লাস্ট লোকেশন চিড়িয়া মোড়। এরপরেই ফোনটা বন্ধ করে দেওয়া হয় ওই বিকেল 4টের আশেপাশে। কিন্তু প্রবীরবাবুর বাড়ি গোল পার্কে, আর কাল ওনার বাড়িতে একটা পার্টি আয়োজন করা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, বাড়িতে না গিয়ে সম্পূর্ণ বিপরীত রাস্তায় প্রবীরবাবু কেন গিয়েছিলেন? আচ্ছা, প্রবীরবাবুর গাড়িতে কোনো ড্রাইভার ছিল না? সে ড্রাইভার আছে, কিন্তু কাল ড্রাইভারটি অসুস্থ থাকায় উনি নিজে ড্রাইভ করেছিলেন। ওই ড্রাইভারটিকে জেরা করেছো? আর ওনার গাড়িটা, সেটা কি উদ্ধার করা সম্ভব হয়েছে নাকি সেটাও ওনার সাথেই? না স্যার, গাড়িটা পাওয়া গেছে। চিড়িয়ামোড় থেকে চিত্তপুর রোড ধরে গাড়িটা কিছুটা এগিয়ে কাশীপুরের কাছে দাঁড়িয়ে পড়ে। আমরা সিসিটিভি ক্যামেরায় গাড়িটাকে চিত্রপুর ঢুকতে দেখেছি, কিন্তু এর পরের দুটো সিগন্যালের সিসিটিভি খারাপ হয়ে থাকার ফলে আর দেখা যায়নি। আমরা চেষ্টা করছি আশেপাশের কোনো দোকান বা বাড়িতে যদি সিসিটিভি থাকে। এই হলো সমস্যা। আর ওই ড্রাইভারটি? তাকেও যথেষ্ট জেরা করা হয়েছে। সে সত্যি অসুস্থ ছিল, হাসপাতালের প্রেসক্রিপশন পর্যন্ত দেখিয়েছে। আমার অনুমান ও সত্যি কথাই বলছে স্যার। ওরকম 1000টা ফেক প্রেসক্রিপশন টাকা ফেললেই বের করে নেওয়া যায় তন্ময়। যাই হোক, এখন এটা নিয়ে না ভাবলেও চলবে। বলছি, কাশীপুর পর্যন্ত কি গাড়িটা প্রবীরবাবু নিজেই ড্রাইভ করে নিয়ে গিয়েছিলেন? সিসিটিভিতে কিছু বোঝা যাচ্ছে? না স্যার, এটা শিওরলি বলাটা একটু কঠিন, কারণ সিসিটিভিতে গাড়িটাকে ড্রাইভ করছে সেটা দেখা যায়নি। হতেই পারে উনি নিজেই গাড়িটা চালাচ্ছিলেন, আর সেটা নাও হতে পারে। বুঝলাম। ঠিক আছে তন্ময়, তুমি একটা কাজ করো। এই কেসে যাদের যাদের সাসপেক্ট বলে মনে হচ্ছে তাদের একটা লিস্ট বানিয়ে আমায় একটু দেখাও। আর সিসিটিভি ফুটেজও আমি একবার দেখতে চাই। প্রবীরবাবুর বাড়ির লোকেদের সাথে কথা বলেছো কি? সাময়িক তদন্তের খাতিরে যেটুকু বলা যায় সেইটুকুই কথা হয়েছে। আসলে স্যার, বুঝতেই তো পারছেন, ওপরতলা থেকে ক্রমাগত চাপ আসছে, তাই এক প্রকার বাধ্য হয়ে আপনাকে বিরক্ত করতে হলো। এই প্রবীর রঞ্জনের সাথেই বড়বাবুদের যথেষ্ট ওঠা বসা ছিল, আবার ওনার স্ত্রীর নিজের মামা রুলিং পার্টির এমএলএ।
তার মধ্যেই মিডিয়ার জ্বালাতন তো আছেই। যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করতে পারলেই বাঁচি। আরে রোশো রোশো, এত তাড়াহুড়ো করে কিছু করা সম্ভব নয়। আগে জানতে হবে এটা কি টাকার জন্য কোনো সাধারণ অপহরণের কেস, নাকি এর পেছনে অন্য কোনো গন্ধ রয়েছে। তারপর সেই মতো পা ফেলে এগোতে হবে। তাহলে ওর বাড়ি থেকেই শুরু করা যাক। চলো, ওনার বাড়ির লোকেদের সাথে একটু কথা বলতে হবে। টাকার জন্য কোনো ফোন টোন এসেছিলো কিনা সেটাও তো জানাটা দরকার। বাকি জিনিসগুলো ফিরে এসে দেখবো না হয়। প্রবীর রঞ্জনের সুবিশাল অট্টালিকাসম বাড়িটা গোল পার্কের কাছে অভিজাত একটা পাড়ায়। পুলিশের গাড়ি দেখে উর্দি পরা দারোয়ান লোহার দরজা খুলে দেয়। বাড়ির ভেতরটা চরম অভিজাত এক মোড়কে মোড়া। একজন পরিচারিকা তন্ময় ও নীলাঞ্জনকে বসতে বলে ভেতরে খবর দিতে যায়। ঘরের এসিটা সম্ভবত বন্ধ থাকায় তন্ময় উঠে গিয়ে সিলিং ফ্যানটা চালায়। মিনিট 10 বাদেই একজন মাঝবয়সী মহিলা তাদের সামনে এসে দাঁড়াতেই নীলাঞ্জন লক্ষ্য করে মহিলার দেহ গঠনে অভিজাত ছাপ থাকলেও বর্তমানে বড্ড বিবর্ণ দেখাচ্ছে তাকে। মাথার চুল উস্কো খুস্কো, চোখ দুটো অসম্ভব রকম ফুলে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আগের সারাটা রাত তার চোখের পর্দা বিশ্রাম পায়নি। মহিলা নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, আপনারা প্লিজ বসুন। আমি শ্রীতমা, প্রবীর আমার স্বামী। নমস্কার ম্যাডাম, আমি নীলাঞ্জন। আর ওর সাথে তো আগেও আপনার কথা হয়েছে। আমি আপনার স্বামীর মিসিং কেসে তন্ময়কে বিশেষভাবে সাহায্য করছি, তাই আপনাকে একটু বিরক্ত করতে এলাম আর কি। না না, এতে বিরক্তি কিসের? আপনারা তো আপনাদের কাজটুকুই করছেন। তবে প্লিজ ওকে খুঁজে বের করুন, আমি রিকোয়েস্ট করছি। প্রায় 1 দিন হতে চললো ওর কোনো খবর নেই। প্লিজ ম্যাডাম, নিজেকে একটু সামলান। আমরা যথাসম্ভব চেষ্টা করছি আপনার স্বামীকে খুঁজে বার করবার। আমি শুধু আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তাই দয়া করে সেগুলোর যথাযথ উত্তর আপনি দেবেন। আমি যেটুকু জানি সবটাই আপনাদের বলার চেষ্টা করব। বেশ। আচ্ছা, প্রবীরবাবুর সাথে শেষবারের মতো আপনার কখন কথা হয়? কাল দুপুরে ও পার্ক স্ট্রিটে আমাদের যে রেস্তোরাঁটা আছে সেখান থেকে বেরিয়ে আমাকে কল করেছিল। বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরছে। কাল আমাদের ছেলে তাতানের জন্মদিন ছিল। বিকেলে অনেক মানুষজনের আসার কথা ছিল বাড়িতে। প্রবীরও খুব এক্সাইটেড ছিল পার্টিটা নিয়ে। ওর কোনো বড় একটা বিজনেস ডিল ফাইনাল হওয়ার কথা ছিল কালকের পার্টিতে, কিন্তু আচ্ছা, ইদানিং কি প্রবীরবাবু কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, বা বিজনেস সংক্রান্ত কোনো সমস্যা? আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? আমার তো একদমই তেমন কিছুই মনে হয়নি। এই শহর ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আমাদের আরও অনেকগুলো রেস্তোরাঁ আর হোটেল আছে, সবকটা প্রবীরই সামলায়। এছাড়া ইদানিং রিয়েল এস্টেটেও টাকা ইনভেস্ট করতে শুরু করেছিল প্রবীর। ব্যবসারও যথেষ্ট উন্নতি হচ্ছিল সেই সাথে। প্রবীরবাবুর কি কোনো বিজনেস পার্টনার ছিল? না, বিজনেসের সবটাই আমাদের নিজেদের। আসলে এই হোটেলের বিজনেসটা আমাদের পারিবারিক। আমার দাদু প্রথম মুঙ্গেরে একটা হোটেল খোলেন, তারপর বাবাই বিজনেসটা আরও বড় করে নিজের চেষ্টায়। প্রবীরের সাথে আমার পরিচয় পুনেতে। আমি আর প্রবীর একই কলেজে পড়াশোনা করতাম। প্রবীর আমার থেকে 2 ক্লাস সিনিয়র ছিল। স্কলারশিপের সামান্য কটা টাকায় খুব কষ্ট করেই ও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল। আসলে ওর মা বাবা দুজনেই ছোটবেলাতেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর কাকা কাকিমার কাছে ওর বেড়ে ওঠা। পুনেতে পড়াশোনা করাকালীন কিছু উপরি রোজগারের আশায় একটা ঘর ভাড়া নিয়ে বাচ্চাদের টিউশন পড়াতো। ওর ভদ্র ব্যবহার আর কলেজের বরাবরই র্যাঙ্ক করার জন্য ওর খুব সুনাম ছিল সেখানে। সেই সুবাদে আমিও টিউশন নিতেই ওর কোচিং ক্লাসে ভর্তি হই। সেখান থেকে আমাদের প্রথম বন্ধুত্ব আর তারপর প্রেম। প্রবীর কলেজের সবকটা সেমিস্টারে খুব সাহায্য করেছিল আমায়। আমি বুঝেছিলাম ওর ব্যবসায়িক বুদ্ধিটাও খুব প্রখর। তাই হয়তো বাবাও খুব একটা আপত্তি করেনি আমাদের সম্পর্কটা মেনে নিতে। বিয়ের পরে আমরা কলকাতাতেই স্থায়ীভাবে থাকতে শুরু করি।
সেই সময় বাবা পার্ক স্ট্রিটের রেস্তোরাঁটা সবে শুরু করেছে। প্রবীর বাবার সাথে ব্যবসার কাজে লেগে পড়ে। অল্প দিনেই পুরো ব্যবসাটাও আয়ত্তে এনে ফেলেছিল। সেই সাথে বাবার শরীরটাও ভাঙতে শুরু করে। আর আজ আজ বাবার অবর্তমানে সবটাই একা হাতে সামলাচ্ছে প্রবীর। হঠাৎ করেই চুপ করে যায় শ্রীতমা। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন, বা প্রবীরবাবুর কোনো গোপন শত্রুর ব্যাপারে আপনি কোনো কিছু আন্দাজ করতে পারলে একটু আমাকে জানান। দেখুন, ব্যবসায়িক ক্ষেত্রে শত্রু থাকাটা স্বাভাবিক। আমার বাবা বলতেন, যে ব্যবসায়ের কোনো শত্রু নেই তার কোনো উন্নতি নেই। তবে তাদের মধ্যেই কেউ প্রবীরকে, জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। মানুষটা ইদানিং একটু অন্যরকম ব্যবহার করছিল। ভজহরিদার থেকে খবর পেয়েছিলাম ওর সেক্রেটারি স্নেহার সাথে। যেন নিজের অজান্তেই কোনো গোপন কথা বলে ফেলেছে সে। আপনারা দয়া করে প্রবীরকে খুঁজে বের করুন। নীলাঞ্জন শ্রীতমার প্রসঙ্গটা পরিবর্তন করার বিষয়টা ভালো মতোই অনুমান করতে পারে, কিন্তু সে ব্যাপারটাকে বিশেষ গ্রাহ্য করে না। তন্ময়কে চোখের ইশারায় উঠতে বলে নিজে উঠে দাঁড়ায়। ঠিক আছে, আজ তাহলে চলি ম্যাডাম। আশা করছি খুব শিগগিরই প্রবীরবাবুর খোঁজ আমরা পেয়ে যাব। সে সময়টুকু একটু ধৈর্য ধরে বসতে হবে খালি। এই কথা বলে বেরোনোর পথের দিকে পা বাড়ায় নীলাঞ্জন। তারপরে আচমকা পিছনে ফিরে একটা প্রশ্ন করে বসে। আচ্ছা, এই ভজহরিদাটাকে? আকস্মিক এরকম একটা প্রশ্নে শ্রীতমা কিছুটা হকচকিয়ে যায়। ভজহরিদা পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর ম্যানেজার, বাবার সময় থেকেই রয়েছেন। বেশ, চলি তাহলে। অপহরণের হুমকি দিয়ে কোনো ফোন আসলে আমাদেরকে তৎক্ষণাৎ জানাবেন। নমস্কার। ওদের গাড়িটা লোহার গেট পেরোতেই তন্ময় খানিকটা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে, কি বুঝলেন স্যার? সিটে হেলান দিয়ে নীলাঞ্জন খানিকক্ষণ চুপ করে থাকে। তারপরে নিজের মনেই কয়েকটা কথা বলে যায়। যতটা সোজা মনে হচ্ছে বিষয়টা ঠিক ততটা সহজ নয়। সামথিং ইজ ভেরি রং। স্নেহা, মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে হবে, বুঝলে? কি 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 চাও তুমি? কেন এমনটা করছো আমার সাথে? সূর্য অনেকক্ষণ আগেই পশ্চিম আকাশে মুখ লুকিয়েছে। ঘুপচি ঘরটায় নেমে এসেছে জগতের সমস্ত অন্ধকার। সেই আলো আধারিতেও প্রবীর রঞ্জন বুঝতে পারে কেউ একজন তার থেকে হাত চারেক দূরে এসে দাঁড়িয়েছে। অনেক কষ্ট করে গলা দিয়ে স্বর বের করতে সক্ষম হয় প্রবীর রঞ্জন। একটু একটু জল। ছায়ামূর্তি কোনো কথা না বলে শুধু এগিয়ে এসে একটা জলের বোতল চেপে ধরে তার মুখের ওপরে। ঢকঢক করে অনেকটা জল গিলে নেয় প্রবীর রঞ্জন। একসময় জল খেতে গিয়ে বিষম লেগে প্রবল কাশির বেগ ওঠে বুকের ভেতর থেকে। ছায়ামূর্তি আবার সরে যায় প্রবীর রঞ্জনের সামনে থেকে। যেও না, যেও না প্লিজ। আমাকে এখানে একা রেখে যেও না প্লিজ, যেও না। আমি সরাসরি প্রশ্ন করছি, আশা রাখি আপনিও ঠিকই উত্তর দেবেন। স্নেহা মেয়েটির সাথে প্রবীরবাবুর সম্পর্কটা ঠিক কীরকম ছিল? প্রশ্নটা শোনার পরেই প্রবীণ ম্যানেজার ভজহরি মিত্রর কপালে বিন্দু বিন্দু ঘামের ছাপ ফুটে ওঠে। পকেটে হাত ঢুকিয়ে রুমাল বের করে সেটা মুছে নিয়ে একটা ঢোক গিলে ভজহরি মিত্র বললেন, স্যার, আমি আসলে দেখুন, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। আপনি যা জানেন সবটা আমাকে খুলে বলুন। আমি কথা দিচ্ছি, আপনার কথা আমরা তিনজন ছাড়া আর অন্য কেউ এ ব্যাপারে কিছু জানবে না। আপনি নিশ্চয়ই চাইবেন যে প্রবীরবাবুকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় উদ্ধার করি। ভজহরি বাবু পাশের টেবিলে রাখা
কাঁচের গ্লাসটা হাতে তুলে নিয়ে কিছুটা জল গলায় ঢেলে নিজেকে কিছুটা স্থিত করার চেষ্টা করে ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। স্নেহা ম্যাডাম বছর দুয়েক আগে প্রবীর স্যারের সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আলাদা একটা চটক আছে তাদের মধ্যে, সবার সাথেই খুব ভালো ব্যবহার করেন সব সময়। হয়তো সেই জন্যেই সহজেই স্যারের সাথে গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিলেন ওনার। সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল সেটা যদি একটু খোলসা করে বলেন আর কি। নীলাঞ্জন কথাটা বলে পাশের চেয়ারে বসা তন্ময়ের দিকে তাকায়। সত্যি বলতে স্যার, আমি প্রায় 20 বছর ধরে এই পরিবারের নুন খাচ্ছি। বড়বাবুর সময় থেকেই রয়েছি এখানে। তিনি একেবারেই অন্য ধারার মানুষ ছিলেন। ব্যবসার সাথে অন্যায় বা কোনো রকম আপোষ করাকে প্রশ্রয় দিতে নারাজ ছিলেন বরাবর। তারপর শ্রীতমা ম্যাডাম প্রবীর স্যারের সাথে নিজের ইচ্ছায় বিয়ে করলেন। বড়বাবু প্রথমে খানিক আপত্তি জানালেও একমাত্র মেয়ের কথা ভেবে মেনে নিতে বাধ্য হলেন। প্রবীর স্যার প্রথম থেকেই ব্যবসার কাজে খুব মনোযোগী ছিলেন। খুব ভালো করেই খুঁটিনাটি বিষয়গুলো আয়ত্তের মধ্যে এনে ফেলেছিলেন তিনি। তবে ওনার ভেতরে অল্প সময়ে অনেক কিছু লাভ করার একটা প্রবণতা বেশ ছিল। এর ফলেই প্রায়শই এমন কিছু করে বসতেন যা বড়বাবু মেনে নিতে পারতেন না হয়তো। কিন্তু তিনি তখন বিছানায় শয্যাশয়ী। মেয়ে জামাই ছাড়া তাকে দেখার মতো আর কেউ নেই। অন্যদিকে প্রবীর স্যার ব্যবসাটা পুরোপুরি নিজের হাতে পাওয়ার পরে সেটাকে আরো বড় করতে কেমন অদৃশ্য এক প্রতিযোগিতায় মেতে উঠলেন। তখন তার কাছে একমাত্র ধ্যান জ্ঞান হয়ে উঠল শুধু এই ব্যবসার শ্রীবৃদ্ধি। তার জন্য যে কোনো রকম সৎ কিংবা অসৎ পথ অবলম্বন করতেও তিনি পিছু পা হননি কখনো। আর ওই মেয়েটার ব্যাপারে কিছু একটা যেন বলছিলেন আপনি। তন্ময়ের এই প্রশ্নে ভজহরিবাবু একটু থমকে যায়, তারপরে আবার বলা শুরু করেন। প্রবীর স্যারের দোষ বলতে ওই একটাই, তিনি একাধিকবার নানা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আসলে ব্যবসার চাপ আর শ্রীতমা ম্যাডামের সঙ্গে রোজগারের অশান্তি থেকে একটু ফুরসত পেতেই হতো। এই সব খবর কি আপনার শ্রীতমা ম্যাডাম জানতেন? ভজহরিবাবু সম্মতিসূচক মাথা নাড়ায়। প্রথমের দিকে না জানলেও পরে অবশ্য সবটাই তার কানে পৌঁছায়। আসলে শ্রীতমা ম্যাডাম চাইতেন প্রবীর স্যার একটু পরিবারের সাথেও সময় কাটাক, বাচ্চাদের সঙ্গ দিক, শুধু টাকা আর ব্যবসার পিছনে না ছুটে। কিন্তু প্রবীর স্যার কখনো তার কোনো কথাই রাখেনি। দিনের পর দিন ব্যবসার কাজে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন। সেই সময় অনেক মেয়েদের সাথে তিনি সম্পর্কে জড়ান। শ্রীতমা ম্যাডাম প্রবীর স্যারকে হয়তো খুব বেশি ভালোবাসতেন, তাই কিছু করে উঠতে পারেননি বা তেমনভাবে চেষ্টাও করেননি। তবে
ইদানিং ওনার ভাবভঙ্গির কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম। স্নেহা ম্যাডামের সাথে প্রবীর স্যারের ঘনিষ্ঠতার ব্যাপারটা আমি শ্রীতমা ম্যাডামকে জানাই, কিন্তু সবটা জেনেও বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করিনি ওনাদের মধ্যে। হয়তো স্যারের প্রতি ওনার আর কোনো আশাই ছিল না। স্নেহা ম্যাডাম কি এখন ওই রেস্তোরাঁয় রয়েছে? স্যার, প্রবীর স্যারের নিখোঁজ হবার পর থেকে তিনি এখানে আসেননি। আমি ওনাকে ফোন করেছিলাম, সেটাও সুইচ অফ বলছে। নীলাঞ্জন এবারে উঠে দাঁড়ায়, আর তার দেখা দেখি তন্ময়ও উঠে পড়ে। এই স্নেহা ম্যাডামের ঠিকানা আর ফোন নম্বরটা আমার একটু দিন এক্ষুনি। আমি ভোলাকে পাঠিয়ে দিচ্ছি, ও আপনাকে সব কিছু বলে দেবে। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ থেকে বড় রাস্তায় বেরিয়ে আসে নীলাঞ্জন। গাড়িটা খানিক দূরে পার্ক করা হয়েছে। কদিন আগেই দুর্গাপুজোর শেষ হওয়ায় রাস্তায় মানুষজনের ভিড় তুলনামূলক কম। অন্যান্য বার ও রেস্টুরেন্টগুলো থেকে ঝলমলে আলো এসে একত্রিত হয়ে সমস্ত রাস্তাটাকে আলোকিত করে রেখেছে। নীলাঞ্জন হাতের ঘড়িটায় চোখ রাখে। রাত 12:03। এবারে তাহলে কি করবেন বলে ঠিক করেছেন স্যার? ভাবছি তুমি একটা কাজ করো, এখন বরং বাড়ি ফিরে যাও। কাল সকালে না হয় আবার বসা যাবে কেসটা নিয়ে। আচ্ছা, তাহলে আমি যাওয়ার আগে আপনাকে ড্রপ করে দিচ্ছি। তার দরকার নেই তন্ময়, তুমি বেরিয়ে যাও, আমি ক্যাব করে দেবো, একটা অসুবিধা নেই। কিন্তু কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি ঠিক ম্যানেজ করে নেব। গুড নাইট। একটু দোনামোনা করেই তন্ময় গাড়িতে উঠে বেরিয়ে যায়। নীলাঞ্জন পুলিশের গাড়িটায় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপরে পকেট থেকে ফোনটা বের করে অনলাইন ক্যাবের অ্যাপটা খুলে চটপট একটা অ্যাড্রেস টাইপ করে ফেলে। অ্যাপ জানান দেয় যে 5 মিনিটের মধ্যেই তার পরিষেবা এসে উপস্থিত হবে। নীলাঞ্জনের মনের ভেতরে কয়েকটা জিনিস একটু গুছিয়ে নিয়ে অপেক্ষা করতে থাকে। ওদিকে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে আমিও যতটা পারছি ম্যানেজ করছি। দেখো, কারোর যেন কোনো সন্দেহ না হয়। ঠিক আছে। মাঝরাতে খুবই নিচু স্বরে কথাগুলো কানে যেতেই ঘুমটা ভেঙে যায় মধুমিতার। বুঝতে পারে মাম্মাম তার পাশে আর নেই। অন্যধারে ছোট ভাই তাতান গভীর ঘুমে ডুবে আছে। বাপি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই খুব ভয় পেয়ে গেছে 13 বছরের মধুমিতা। শুধু মনে হচ্ছে কেউ তাকেও বাপির মতো জোর করে ধরে নিয়ে গেলে কি হবে। যদিও বাপি কোনোদিনই মধুমিতাকে তেমন একটা সময় দিতে পারেনি, তবুও মধুমিতার চোখে বাপি তার সব থেকে প্রিয় মানুষ। কথাগুলো ভেসে আসছে বেডরুম লাগোয়া ব্যালকনিটা থেকে। মধুমিতা নিঃশব্দে ব্যালকনিটার দিকে এগিয়ে যায়। তার একা ঘুমোতে ভয় করছিল বলেই আজ রাতে মাম্মামের সাথে এসেছিল শুতে। কিন্তু এত রাতে মাম্মাম কার সঙ্গে কথা বলছে? আরও কিছুটা কাছে গিয়ে কথাগুলো স্পষ্টই কানে আসে মধুমিতার। আমিও কিছু বুঝতে পারছি না, শুধু এখন আমাদের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে রাখতে হবে। নিজের খেয়াল রেখো। মধুমিতা অবাক চোখে তার মাম্মামের দিকে তাকিয়ে থাকে। কথা শেষ করে পেছনে ফিরতেই শ্রীতমা মধুমিতাকে দেখে ঘাবড়ে যায়। এ কি, তুমি এখনো ঘুমোওনি? তোমার গলার আওয়াজেই তো ঘুমটা ভেঙে গেল মাম্মাম। তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? শ্রীতমা এবারে মধুমিতার কাছে এসে দাঁড়ায়। কারোর সাথে নয়, চলো ঘুমাবে চলো। আর একটা কথা মনে রেখো, তোমার মাম্মাম যা করছে তোমার আর ভাইয়ের ভালোর জন্যেই। মধুমিতা শ্রীতমাকে জড়িয়ে ধরে।
বাপ্পি কি ফিরবে না আর মাম্মাম? জানি না। বাড়িটা শহর থেকে একেবারেই বিচ্ছিন্ন, একটা প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে আর কোনো জনবসতিও নেই খুব একটা। জরাজীর্ণতার করাল গ্রাস পড়েছে সর্বত্র। দোতলা বাড়িটার সবকটা দরজা জানলা ভেতর থেকে বন্ধ, একটুকু আলোর চিহ্ন নেই কোথাও। নীলাঞ্জন ঠিকানাটা আবারও একবার মিলিয়ে নেয়। না, সঠিক জায়গাতেই এসেছে সে। রাত হয়ে গেছে অনেকটাই। ইচ্ছে করেই নীলাঞ্জন একা এসেছে। যদি স্নেহার সাথে প্রবীর রঞ্জনের অন্তর্ধানের কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে পুলিশি কায়দায় তাকে সওয়াল জবাব করাটা খুব একটা কাজে আসবে না। এরকম মানুষজন আটঘাট বেঁধেই এই জাতীয় ক্রাইম করে থাকে। তার দরকার প্রমাণ, যার ভিত্তিতে স্নেহাকে আটক করা যাবে। অবশ্যই নির্জন বাড়িতে কাউকে জোর করে আটকে রাখা যে খুব পরিশ্রম সাধ্য, সেরকমটা কিন্তু নয়, তা পরিষ্কার। তবে কথাটা হলো, মেয়েটার একার পক্ষে সেটা করা কতটা সম্ভব, এটা একটা ভাবার বিষয়। এইসব চিন্তার মাঝেই নীলাঞ্জন বাড়িটার সদর দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার একপাশে কলিং বেলের সুইচ রয়েছে। কয়েকবার তাতে চাপ দেওয়ার পরেও ওপাশ থেকে দরজা খোলার কোনো লক্ষণই প্রকাশ পায় না। আরও বার দুয়েক কলিং বেল টিপেও যখন কেউ দরজা খোলে না, তখন নীলাঞ্জন এক প্রকার ভেবে নেয় এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। কাল সকালে তন্ময়ের সাথে কথা বলে বাড়িটাকে খানা তল্লাশির একটা ব্যবস্থা করতে হবে। নীলাঞ্জন ফিরে যাওয়ার জন্য পেছনে ফিরবে, ঠিক সেই মুহূর্তে দরজাটা খোলার একটা শব্দ আসে। পরক্ষণেই কাঠে গুনে ধরা মোটা পাল্লা দুটো দুদিকে সরে যায়, আর তাতেই ফুটে ওঠে এক অনন্য সুন্দর রমণী মূর্তি। ভেতরে হলুদ বাল্বের নিস্তেজ আলোয় নীলাঞ্জন দেখতে পায় মেয়েটার বয়স 30-এর ভেতরেই হবে, বা এর থেকে খানিক বেশি হলেও হতে পারে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, মাথার চুল প্রায় কোমর পর্যন্ত নেমে এসেছে। শরীরের মধ্যে অদ্ভুত একটা লাবণ্য ছড়িয়ে রয়েছে মেয়েটার। সব থেকে দৃষ্টিমুখর হল তার সুগভীর দুটো চোখ, এমন নিষ্পাপ অথচ দৃঢ়। মানুষের এমন দৃষ্টি আগে কখনো দেখেনি নীলাঞ্জন। সত্যি, মেয়েটির রূপ অবর্ণনীয়। নীলাঞ্জনের কোনো দিনই মহিলাদের প্রতি তেমন কোনো আসক্তি ছিল না। আবেগ বা অনুভূতিও তুলনামূলক কম বাকিদের থেকে। সেই জন্য আজও কোনো সম্পর্ক বা বিয়ের দিকে পা বাড়ায়নি সে। কিন্তু এই মুহূর্তে এই মেয়েটাকে দেখার পর এক লহমায় নীলাঞ্জনের মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত দোলাচলের জন্ম হয়েছে। বহু চেষ্টায় নিজেকে সামলায় নীলাঞ্জন। তারপরে গলা পরিষ্কার করার ভঙ্গিতে খানিক কেশে বলে, এটা কি মিস স্নেহা বসাকের বাড়ি? হ্যাঁ। তানপুরা ঝংকারের মতো মেয়েটার গলার স্বর নীলাঞ্জনের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আন্দোলিত করে যায়। নীলাঞ্জন বুঝে উঠতে পারে না যে কেন তার মধ্যে এরকম অদ্ভুত ভাবনার উদয় হচ্ছে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি মিস্টার প্রবীর রঞ্জন বিশ্বাসের বাড়ি থেকে আসছি। ওনার স্ত্রী মিসেস শ্রীতমা বিশ্বাস আমাকে পাঠিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন মিস্টার বিশ্বাস কাল দুপুর থেকে নিখোঁজ হয়েছে। জানি, নিউজ চ্যানেলে খবর দেখেছে এই বিষয়ে। তারপর থেকে আপনিও তো আর কাজে যাননি, ফোনটাও বন্ধ করে রেখেছেন। বিশ্বাস করুন, আমি আজকে সকালেই ঘটনাটা জানতে পেরেছি। প্রবীর স্যারকে বলে আগে থেকেই আমার 3 দিনের ছুটি নেওয়া ছিল। আর ফোনটা জলে পড়ে, ও আপনি তখন থেকে বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। আর দেখুন না, আমিও আপনাকে ভেতরে আসার কথা বলতেই ভুলে গেছি। আপনি প্লিজ ভেতরে আসুন। স্নেহা দরজার একপাশে সরে দাঁড়ায়। নীলাঞ্জন বাড়ি ভেতরে ঢোকে। তখনই নীলাঞ্জনের নাকে আসে
স্নেহার শরীর থেকে ভেসে আসা খুবই স্নিগ্ধ পারফিউমের গন্ধটা। কিছুক্ষণের জন্য একটা ঘোর লেগে যায় নীলাঞ্জনের। এদিকে আসুন। স্নেহার পেছন পেছন বসার ঘরে এসে পৌঁছয় নীলাঞ্জন। ঘরটা বেশ সাজানো, আলো ছায়া মিশে এক মোহময় পরিবেশ বিরাজ করছে এখানে। বাড়িটাকে বাইরে থেকে দেখে যতটা জরাজীর্ণ বলে মনে হয়েছিল, ভেতর থেকে ঠিক ততটাও নয়। তীব্র রুম ফ্রেশনারের গন্ধ চতুর্দিকে। এ কি, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? প্লিজ বসুন। নীলাঞ্জনকে বসতে বলে স্নেহাও অপর প্রান্তে একটা সোফায় গায়ে এলিয়ে দেয়। নীলাঞ্জন ঘরের মিয়মান আলোয় লক্ষ্য করে স্নেহার পরনে নীল রঙের নাইট গাউনটার শরীরের সাথে বেশ লেগে রয়েছে। বুকের মাঝ বরাবর সুগভীর দুটো ভাঁজ, বাইরে থেকেও স্পষ্টত অনুমেয়। নীলাঞ্জন লজ্জায় চোখ সরিয়ে নেয়। আপনি চা বা কফি কিছু? স্নেহা উঠতে যায়, নীলাঞ্জন তাকে থামায়। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি খামোখা এত রাতে এসে পড়ে আপনাকেই বরঞ্চ বিরক্ত করছি। এ মা, এতে বিরক্তির কিছুই নেই। আপনি তো একটা দরকারি এতটা দূর ছুটে এসেছেন, আর আমার অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ার অভ্যাস আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে প্রবীর স্যারের হারিয়ে যাওয়ার ব্যাপারে আমার সত্যি কোনো আইডিয়া নেই। আমি তো শুনেছি আপনার সাথে প্রবীরবাবুর বস এমপ্লয়ি ছাড়াও অন্যরকম একটা সম্পর্ক ছিল। নীলাঞ্জন কিছুটা তাচ্ছিল্যের হাসি হাসে। কেমন একটা হিংসের ভাব অনুভূত হয় তার ভেতরে। আচমকাই এক রাশ কালো ছায়া নেমে আসে স্নেহার মুখ জুড়ে। ডাগর ডাগর চোখের কোণটা কি সামান্য চিকচিক করে ওঠে। নীলাঞ্জন ঠাউর করতে পারে না। ভুল কিছু শোনেননি, আমার সাথে প্রবীর স্যারের সম্পর্ক ছিল। তবে সত্যিটা কি জানেন? না, জানেন না। আসলে এই সমাজ শুধু প্রশ্নের আঙুল তুলতে পারে, কিন্তু ওপারে থাকা মানুষটার অবস্থার হদিশ কি জানতে চায় কেউ? কী রকম পরিস্থিতির সম্মুখীন হলে কোনো মানুষ এমন একটা সিদ্ধান্ত নেয়? সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করবার জন্য কিছু বলিনি। আসলে সবটাই অন্যের মুখে শোনা আর কি। তাহলে এবারে আমার মুখে সবটা শুনুন, তারপর না হয় নিজেই বিচার করবেন। যাই হোক, আপনার নামটাই তো জানা হলো না। নীলাঞ্জন সোজা হয়ে বসে। আমার নাম নীলাঞ্জন সিনহা, প্রবীরবাবুর স্ত্রী শ্রীতমা ম্যাডামের মামাতো এমএলএ। আপনি জানেন নিশ্চয়, আমি ওনার হয়েই কাজ করি। স্নেহা যেন একবার হাতের তালু দিয়ে চোখ দিয়ে বেয়ে আসা জলের ধারা মুছে নেয়। তারপরে নিজে থেকেই বলতে শুরু করে। বাবা মারা যাওয়ার পরে আমি মায়ের কাছেই বড় হই। জীবনের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে গিয়েও কতটা না পরিশ্রম করতে হয় সেটা আমি মাকে দেখে শিখেছিলাম। অনেক কষ্টের মধ্যে মা আমাকে বড় করেছে। ভেবেছিলাম একদিন মায়ের সব কষ্ট নিজের করে নেব, আর কাজ করতে দেব না মাকে। কিন্তু আমার কলেজ শেষ করার আগেই মায়ের ক্যান্সার ধরা পড়ল। শুরু হলো নতুন সংগ্রাম। তারপর অনেক জায়গায় টাকার জন্য কাজ করেছি। সবাই আমার অবস্থার সুযোগ নিয়েছে বারবার, কিন্তু বিশ্বাস করুন, আমার সত্যি কোনো উপায় ছিল না। মাকে বাঁচিয়ে রাখতে আমার টাকার দরকার ছিল, অনেক টাকার। আর সঠিক পথে সেই টাকা রোজগার করাটা ছিল ততটাই কঠিন। কিন্তু অনেক লড়াই করেও মাকে বাঁচাতে পারলাম না। প্রবীর স্যারের সেক্রেটারি হয়ে জয়েন করার মাসখানেকের মধ্যেই মা আমাকে একেবারে একা করে দিয়ে চিরদিনের জন্য চোখ বুঝলেন। প্রবীর স্যারকেও আমি প্রথমে বাকিদের মতোই ভেবেছিলাম, যারা টাকা ছুঁড়ে দিয়ে আমাদের মতো মেয়েদের শুধু ভোগ করতে জানে। যেই শরীরের নেশা ফুরিয়ে যায় অমনি দূরে ফেলে দিতেও দ্বিধা করে না। কিন্তু প্রবীর স্যার তেমন ছিলেন না। ঘরে ও বাইরে দীর্ঘদিন লড়াই করতে করতে মানুষটা খুব হাঁপিয়ে উঠেছিলেন। আমি শুধু তাকে খানিক সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলাম মাত্র। স্নেহা থামতেই নীলাঞ্জনের হুঁশ ফেরে। মেয়েটা কি আদৌ সত্যি কথা বলছে? ওই চোখের জল কি সম্পূর্ণ মিথ্যে? অনেক বড় বড় ক্রিমিনালদের কেবল মুখ দেখেই তাদের ভেতরের সমস্ত কথা পড়ে ফেলতে পারে নীলাঞ্জন।
কিন্তু মেয়েটার সামনে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে তার। আমার এখন যাওয়া উচিত, অনেকটাই রাত হয়ে গেছে। নীলাঞ্জন উঠে পড়ার প্রস্তুতি নিতে স্নেহা ব্যস্ত হয়ে বলে ওঠে, এতটা রাতে আপনি ফিরবেন কিভাবে? এখান থেকে তো ক্যাবও পাওয়া যাবে না এই সময়। আমি কিছু একটা ম্যানেজ করে নেবো, অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না। আসি। দাঁড়ান, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলতে পারি? আজকে রাতটা পারলে এখানেই থেকে যান। অনেকদিন মন খুলে কারোর সাথে কথা বলতে পারিনি, একটু সঙ্গ দেবেন আমায়? নীলাঞ্জন এই কথার কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না। শুধু নিজের আগের স্থানে আবার ফিরে গিয়ে সোফায় বেশ আরাম করে বসে। আপনার বাড়িতে আমি স্মোক করতে পারি নিশ্চয়ই? স্নেহা খানিক হাসে, সেও নিজের জায়গায় বসে পড়ে। নীলাঞ্জন পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে একটা সিগারেট ধরায়। বসার ঘরে দেওয়ালে জ্বালানো পুরনো আমলের ঘড়িটা জানান দেয় যে রাত 2:40। না 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 না। নীলাঞ্জন ধরপড় করে উঠে বসে। তার পাশে বসা স্নেহা প্রচণ্ড রকম হাঁপাচ্ছে, ঘামে ভিজে গেছে তার সমস্ত শরীর। বাজে একটা স্বপ্ন দেখেই হয়তো খুব ভয় পেয়ে গেছে সে। নীলাঞ্জন সামনে টেবিলে থাকা একটা জলের বোতল এগিয়ে দেয় স্নেহার দিকে। একটু জল খাও, ঠিক লাগবে। স্নেহা বোতলটা প্রায় কেড়ে নিয়ে জল খেতে শুরু করে। মুখ বেয়ে জল গড়িয়ে পড়ে তার শরীর ভিজে যায়। আরে আস্তে খাও, ভীষণ লাগবে যে। আরও কিছুটা জল শেষ করে স্নেহা নীলাঞ্জনের উন্মুক্ত বুকে মাথা রাখে। নীলাঞ্জনও নিজের দুই বাহুর বন্ধনে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে স্নেহাকে। নীলাঞ্জন দ্রুত ওঠানামা করা স্নেহার হৃৎপিণ্ডর গতিবিধিও যেন অনুভব করতে পারে। আর ভয় করছে? না, ঠিক আছে। স্নেহা চোখ বুজে। ছড়িয়ে থাকা চুলগুলো তার মুখের উপরে এসে পড়ায় নীলাঞ্জন নিজের হাতের স্পর্শে সেগুলোকে সরিয়ে দেয়। আমি রয়েছি তো, আর কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কথা দিলাম। স্নেহা চোখ খোলে, খানিকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলাঞ্জনের দিকে। নীলাঞ্জনের মনে হয় খানিক বিদ্রুপ লেগে রয়েছে স্নেহার নরম দুই ঠোঁটের ফাঁকে। সেটা মিলিয়ে যেতে স্নেহা আবারও আশ্রয় খোঁজে নীলাঞ্জনের শরীরের মধ্যে। নীলাঞ্জন লক্ষ্য করে সূর্যের প্রথম কিরণ ক্রমেই ঘরটাকে আলোকিত করছে। স্নেহা তার জীবনেও সেই আলোটা প্রবেশ করে ভরিয়ে তুলেছে সবকিছু। এবারে উঠতে হবে। আর যদি উঠতে না দিই? তবে আর কি। নীলাঞ্জন স্নেহার চুলে বিলি কাটে আনমনে। স্নেহা চুপ করে যেতেই নীলাঞ্জন বলে, কাল রাতের পর থেকে আমার জীবনে সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গেছে স্নেহা। আমি কখনো ভাবিনি আমিও কাউকে ভালোবাসতে পারি। তাকে হারানোর ভয় আমার মনেও নাড়া দিতে পারে। তবে তোমাকে দেখার পরে আমার সমস্ত চেতনা লোপ পেয়ে গেল মুহূর্তেই। তারপরে কোথা থেকে যে কি হয়ে গেল আমি জানি না। এখন আমার একটাই কাজ, আর সেটা হলো যে কোনো উপায়ে প্রবীর রঞ্জন বাবুকে খুঁজে বের করা। তারপর তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে তোমার অতীত আর তোমাকে তাড়া করে বেড়াবে, বেড়াবে না। তারপরে কোথা থেকে যে কি হয়ে গেল জানি না। স্নেহা এবার সোফার এক ধারে পড়ে থাকা নাইট গাউনটা তুলে নেয়। আমিও জানতাম না তোমাকে এভাবে নিজের কাছে টেনে নেব। এক রাতের মধ্যে এতটা বিশ্বাস জন্মে যাবে তোমার প্রতি। নীলাঞ্জনও এতক্ষণে নিজের পোশাকটা পরতে শুরু করেছে। এখন আমার একটাই কাজ, আর সেটা হলো যে কোনো উপায়ে প্রবীর রঞ্জনকে খুঁজে বার করা। তারপর তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে তোমার অতীত আর তোমাকে তাড়া করে বেড়াবে না। একটা সুস্থ জীবন পাওয়ার অধিকার সবারই রয়েছে। কিন্তু তোমাকে আমার কিছু বলার আছে, তবে এখন নয়, সময় মতো বলবো। জানি না সবটা জানার পর তুমি আমাকে আর ভালোবাসতে পারবে কিনা।
কিন্তু আর যাই হোক, আমাকে ঘেন্না করো না। স্নেহা কথাটা বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নীলাঞ্জন এগিয়ে এসে স্নেহার হাত দুটো চেপে ধরে। যাই হয়ে যাক না কেন, আমি কোনোদিনও তোমাকে ঘেন্না করতে পারবো না। তুমি আমাকে তোমার যাই সত্যি বলো না কেন, আমার এই কথার পরিবর্তন হবে না কখনোই যে আমি তোমাকে ভালোবাসি। জীবনে যদি কাউকে এতটা নিজের ভাবতে পারি, সেটা শুধুমাত্র তুমি স্নেহা, শুধুই তুমি। নীলাঞ্জন উঠে দ্রুত দরজার দিকে এগিয়ে যায়। শুধু বেরোনোর আগে একবার স্নেহার দিকে তাকিয়ে বলে, খুব তাড়াতাড়ি আবার আসবো, দেখা হবে। স্নেহার চোখ দিয়ে কেবল এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে মনে মনে বলে, হয়তো নয়। দুপুরের দিকে চায়ের দোকানগুলো তুলনামূলক ফাঁকাই থাকে। নীলাঞ্জন গরম চায়ের ভাড়ে একটা চুমুক দিয়ে পাশে বসা বছর সাতেকের ছেলেটার দিকে ঈষৎ ভুরু কুঁচকে তাকায়। তারপরে বলে, কথাটা ঠিক বলেছিস তো। ছেলেটার চোখ দুটো যেন আত্মপ্রত্যয়ের গরিমায় একবার ঝিলিক দিয়ে ওঠে। আমার কথা আর কোনোদিনও কি গরমিল বেরিয়েছে স্যার? হ্যাঁ, একেবারে পাক্কা খবর। আপনি একটু চেষ্টা করলেই সবরা জেনে যাবেন। তাও তুই ভেতর থেকে সব কিছুর ওপরে নজর রাখ, আর নতুন কোনো খবর পেলেই প্রথমে আমাকে জানাবি। এনে। এই বলে নীলাঞ্জন একটা 500 টাকার নোট ছেলেটার দিকে বাড়িয়ে দেয়। ছেলেটাও সেটা পকেটে গুঁজতে গুঁজতে বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি বলছি ভাই, যতদিন আপনি ছিলেন ডিপার্টমেন্টে একটা ব্যাপার ছিল। হয়েছে হয়েছে, এবারে যা। ছেলেটা চলে যেতে নীলাঞ্জনও চায়ের দামটা মিটিয়ে ফেরার পথ ধরে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা সিগারেট জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেয় এক রাশ কুণ্ডলীকৃত ধোঁয়ার আস্তরণ। মন্টুর সাথে নীলাঞ্জনের আলাপ ডিপার্টমেন্টে থাকার সময়। মন্টু আগে এলাকার নেতাদের হয়ে বোম বাঁধত, তারপরে পুলিশের খবরের কাজ করতে শুরু করে। নীলাঞ্জন জানে মন্টুর এনে দেওয়া খবরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যদিও কিছুটা আঁচ সে আগেই করতে পেরেছিল। এবারে একটা খেলা খেলতে হবে তাকেও, তাহলেই সব কিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নীলাঞ্জন একটা ট্যাক্সিকে হাত দেখিয়ে দাঁড় করায়, তারপরে জ্বলন্ত সিগারেটটা পা দিয়ে ঘষে ট্যাক্সিতে উঠে বলে, পার্ক স্ট্রিট চল। মাথায় মৃদু স্পর্শে অনেক কষ্টে চোখ খুলে তাকায় প্রবীর রঞ্জন। বেশ কিছুক্ষণ কোনো কিছুই ঠাউর করতে পারেনি। ঘরটা আগের মতোই অন্ধকার। আবারও মাথায় স্পর্শ পেতে মুখটা ওপরে তুলতেই প্রবল বিস্ময়, প্রায় হতবাক হয়ে যায় সে। কে কে তুমি? কি চাও? কত কত টাকা চাই বলো, যত টাকা লাগে বলবে। তুমি আমাকে হঠাৎ করে ডেকে পাঠালে কেন? আমাদের তো ঠিক হয়েছিল এই ঘটনাটা না মেটা পর্যন্ত আমরা দেখা করব না। কথাগুলো বলে শ্রীতমা অবাক দৃষ্টিতে তাকায় তন্ময়ের দিকে। আমি ডেকেছি মানে? তুমি তো আমাকে ডেকে পাঠিয়েছো। ভজহরি তো আমাকে তেমনটাই। হ্যাঁ, ভজহরি বাবুই তোমাদের দুজনকে এখানে আসতে বলেছে ঠিকই, তবে সেটা আমার কথাই। এখন অবশ্য তাকে লালবাজারের ছাল ছাড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ প্রবীর রঞ্জনের নিখোঁজ হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে। সেখানে ভজহরি শ্রীতমা আর তন্ময়কে আসতে বলেছিল একে অপরের নাম করে। অবশ্য পুরোটাই ছিল নীলাঞ্জনের প্ল্যান। ইতিমধ্যে বাকি পুলিশ ফোর্সও এসে পৌঁছেছে। নীলাঞ্জন পাশের একটা ঘর থেকে বেরিয়ে তন্ময় আর শ্রীতমার মুখোমুখি এসে দাঁড়ায়। তখনও বিষয়টা
যেন বিশ্বাসই করতে পারছে না দুজনের মধ্যে কেউই। তন্ময়ের গলা প্রায় শুকিয়ে কাঠ। কোনো মতে সে বলে, স্যার আপনি এখানে? তন্ময় একটু কাঁচা খেলে ফেললে যে। তুমি হয়তো ভুলে গেছো আমি বিগত 15 বছর ধরে এই লাইনে দাঁপিয়ে বেড়াচ্ছি। আমার চোখে ফাঁকি দেওয়া অতটা সহজ কাজ নয়। এবার সত্যটা তুমি নিজের মুখে বলবে নাকি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি বিষয়টা এত দূর এগিয়ে যাবে স্যার। পাশে থাকা একটা চেয়ারে ধপ করে বসে পড়ে তন্ময়। তখনও শ্রীতমা নিজের জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে। শ্রীতমার সাথে আমার প্রথম দেখা হয় ওদেরই বাড়িতে। প্রবীণ মাঝের মধ্যেই বাড়িতে পার্টির আয়োজন করত। সেই পার্টিতে শহরের অনেক নামজাদা মানুষজন আমন্ত্রিত হতেন। প্রবীরের ব্যবসার এত বাড়বাড়ন্তি যে নেহাতি সোজা পথে ঘটেনি, সেটাতেও কারোর অজানা ছিল না। তাই তো তোষামোদের কোনো কমতি রাখত না প্রবীর। প্রথম দেখাতেই একে অপরের প্রতি একটা ভালো লাগা জন্মে গিয়েছিল আমাদের। প্রবীর শ্রীতমাকে খুবই টর্চার করত। এছাড়া অগন্তি মেয়েদের সাথে সম্পর্ক ছিল প্রবীরের। শ্রীতমা ভেঙে পড়েছিল ভেতর থেকে। আমার সাথে দেখা না হলে হয়তো নিজেকে শেষই করে ফেলতো এতদিনে। কিন্তু ব্যবসার মালিকানা তো আপনার। তাহলে সব কিছু জানবার পরেও প্রবীর রঞ্জন বাবুকে ছেড়ে দেননি কেন আপনি? দিনের পর দিন এত অত্যাচারী বা সহ্য করে গেছেন কেন আপনি? আমার কোনো উপায় ছিল না। প্রবীরকে চিনতে আমি ভুল করেছিলাম। নিবারণ নামে আমাদের একটা ড্রাইভার ছিল। যৌবনের প্রথম ধাপে আমি মস্ত বড় একটা ভুল করে বসি। নিবারণের সাথে আমি শারীরিক সম্পর্কে জড়িয়ে, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম। তবে ওর হয়তো তেমন কোনো অনুভূতি ছিল না আমার প্রতি। সেটা যখন বুঝতে পারলাম ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। আমার শরীরে মা হবার লক্ষণ ফুটে ওঠার কয়েকদিনের মধ্যেই নিবারণ এক রাতে কাজ ছেড়ে পালিয়ে গেল। বাধ্য হলাম বাবাকে সবটা জানাতে। বাবা বিস্তর বকাবকির পরে তড়িঘড়ি আমাকে পাঠিয়ে দিল পুনেতে মাসির বাড়ি। সেখানেই আমি একটা মেয়ের জন্ম দিই। প্রবীর মধুমিতার আসল বাবা নয়। পুনেতে কলেজে ভর্তি হবার পর প্রবীরের সাথে আলাপ হলো। আমি ওকে প্রথমেই নিজের সমস্ত সত্যিটা জানিয়েছিলাম। ও কিন্তু আমাকে স্বীকার করেছিল সবটা জানার পরেও। এমনকি মধুমিতাকেও বাবার পরিচয় দিতে ওর কোনো আপত্তি ছিল না। আমিও অন্ধের মতো বিশ্বাস করেছিলাম ওর প্রত্যেকটা কথা। বাবাও এক প্রকার নিমরাজি হয়েই আমাদের বিয়েতে সম্মতি দিলেন। কিছুদিন পুনেতে কাটিয়ে আমরা কলকাতায় ফিরে এলাম। তবে আস্তে আস্তে বুঝতে পারলাম এই বিয়েটা প্রবীর করেছে শুধুমাত্র আমার সম্পত্তির লোভে। তাতে বিন্দু মাত্র ভালোবাসা নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু দিন দিন ওর ভাবভঙ্গির পরিবর্তন ঘটতে লাগলো। যখন ওর আসল কদর্য রূপটা প্রত্যক্ষ করলাম, আমার আর কিচ্ছু করার ছিল না। আমার সম্পত্তির বেশিরভাগটাই তখন প্রবীরের দখলে। ও রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করত। যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে আসল সত্যিটা সারা পৃথিবীর সামনে প্রকাশ করে দেবে। আমার কোনো উপায় ছিল না মুখ বুজে সবটা সহ্য করা ছাড়া। এক সময় বাঁচার ইচ্ছেটাও শেষ হয়ে এসেছিল। শুধু ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে টিকেছিলাম কোনো মতে। তন্ময়ের সাথে আলাপ হবার পরে আমি আবার নতুন করে একটু ভালো থাকার চেষ্টা করেছিলাম মাত্র। প্রবীরকে ডিভোর্স দেওয়াটা সোজা ছিল না আমার পক্ষে। তাই গোপনেই আমাদের সম্পর্কটা এগিয়ে চলে। ভজহরিদা প্রথম থেকে সবটা জানতো। ওর মাধ্যমে কনফারেন্স কলে কথা হতো আমাদের। কিন্তু একদিন কিভাবে যেন প্রবীর আমাদের ব্যাপারে সবটা জেনে গেল, আর তারপর থেকে অত্যাচারের মাত্রাটা বেড়ে যায় কয়েক গুণ। আমাকে প্রায় বাড়িতে বন্দি করে ফেলেছিল প্রবীর। হয়তো ওর ভয় ছিল আমি যদি কোনোভাবে ওর হাত থেকে ফসকে যাই তাহলে গোটা সম্পত্তিটাই না ওর নাগালের বাইরে চলে যায়। আর ঠিক তখনই আপনি আর তন্ময় মিলে ঠিক করে ফেললেন যেভাবেই হোক প্রবীরবাবুকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, তাই তো? আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না।
তন্ময় কথাটা বলেই মাথাটা আবার নিচু করে নেয়। তোমার উপরে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল প্রবীরবাবুর বাড়িতে যে এত সহজে ফ্যানের সুইচ খুঁজে পেতে পারে, তার ওই বাড়িতে নিত্য যাতায়াত রয়েছে। তারপর একটু খোঁজ নিতে জানতে পারি যে ভজহরির সাথেও তোমার নিয়মিত যোগাযোগ আছে, অবশ্য ভুয়ো নম্বরে। তারপর অল্প স্বল্প সোর্স লাগিয়ে আসল খবরটা বের করে আনতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। এবারে বলো তো, প্রবীরবাবু কোথায় রয়েছে? আদৌ বেঁচে আছে নাকি? স্যার বিশ্বাস করুন, প্রবীর কোথায় রয়েছে সেটা আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি আমরা প্রবীরকে শেষ করে দিতে চেয়েছিলাম, সেই মতেই প্ল্যান করা হয়েছিল, কিন্তু তার আগেই ও নিখোঁজ হয়ে যায়। ওর হারিয়ে যাওয়ার পেছনে আমাদের কোনো ভূমিকা নেই স্যার। আর কোনো চালাকি করো না তন্ময়, আসল সত্যটা যখন সামনে এসেই পড়েছে তখন বাকিটাও ঠিক বেরিয়ে আসবে। এবারে তুমি যদি হেল্প করো তাহলে সেটা তোমার পক্ষেই ভালো হবে, নয়তো। কিন্তু আমরা সত্যিই জানি না প্রবীর কোথায় রয়েছে। এইটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে শ্রীতমা। নীলাঞ্জন আরও কিছু বলতে গিয়েও থেমে যায়। এখন ওর চোখ স্থির সামনের দেওয়ালের দিকে। ঝোলানো আছে কতগুলো বাঁধানো ফ্রেম। এতক্ষণ সেদিকে নজর পড়েনি তার। সেখানে কোম্পানির বেশ কিছু এমপ্লয়ের ছবি রয়েছে, নিচে নাম ও ব্যবসার উন্নতিতে তাদের ভূমিকা নিয়ে কয়েকটা কথা লেখা। একটা নামের ওপরে দৃষ্টি স্থির হয়ে যায় নীলাঞ্জনের, স্নেহা বসাক। কিন্তু এই স্নেহা তো নীলাঞ্জনের চেনা মানুষটা নয়। তাহলে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে নীলাঞ্জন। পরক্ষণেই সম্বিত ফিরে পেতে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে যায়। সেখানে উপস্থিত বাকি দুজন এই আকস্মিকতার কারণ ঠাউর করতে পারে না, কেবলই একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে সামনের মানুষটার দিকে তাকিয়ে থাকে প্রবীর রঞ্জন। অসম্ভব সুন্দর মেয়েটা সর্বাঙ্গ উন্মুক্ত, বস্ত্রের লেশ মাত্র নেই কোথাও। পিঠের ওপরে ছড়িয়ে থাকা চুলগুলোর মৃত সাপের মতোই নিষ্প্রভ। মেয়েটা চোখ দুটো স্থির, যেন প্রাণবায়ু মুছে গেছে সেই চোখের শিরা উপশিরা থেকে। এইসবের মধ্যেও প্রবীর রঞ্জনের নাকে তীব্র একটা ঝাঁঝালো গন্ধ দিয়ে যায়। কিসের গন্ধ ঠিক করে অনুমান করতে পারে না সে। এখন ঘরের মধ্যে একটা কম পাওয়ারে বাল্ব জ্বলছে, তার নিস্তেজ আলোটা প্রবীর রঞ্জন দেখতে পায় সেই আলোয় মেয়েটি ধীর গতিতে তার দিকেই এগিয়ে আসছে। কে কে তুমি? কি চাও? কত টাকা চাই বলো, যত টাকা লাগে বলবে। টাকা? মেয়েটা উচ্চ স্বরে হেসে ওঠে। হৃদয়কে বিদীর্ণ করে দেওয়া হাসিটা ফাঁকা ঘরটায় প্রত্যেকটা দেওয়ালকে প্রতিধ্বনিত করে চাবুকের মতো আছড়ে পড়ে প্রবীর রঞ্জনের শরীরে। ভয়ে শরীরের প্রত্যেকটা রুমকুম খাড়া হয়ে ওঠে তার। মেয়েটা আবার প্রবীর রঞ্জনের সামনে এসে উবু হয়ে বসে। জানো, এই পৃথিবীতে ভগবান সমস্ত জীবকে দুটো ভাগে ভাগ করে দিয়ে দিব্যি ভুলে গেলেন যে মনের ইচ্ছাগুলো শরীরের কথা মেনে সব সময় চলতে চায় না। যেমন ধরো, একটা লিঙ্গের প্রাণী কেবল অপর লিঙ্গের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হতে নাই পারে, হয়তো তার মনের সমীকরণ ভিন্ন ধারায় রচিত, কিন্তু সমাজ সেসবের খোঁজ রাখে না। কারুর এত সময় নেই এই বিজাতীয় ভাবনাগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করার, কিন্তু সেই ভিন্ন মানুষগুলোর কি করণীয় থাকে সেটাও তো কেউ বলে দেয় না। এর ফলে তারা ঠোকর খেতে খেতে একসময় হারিয়ে যায় জনশ্রুতে। তেমনই একটা ছেলে ছিল, ছোটবেলাতেই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কারুর হাত ধরে। ছেলেটা যত বড় হতে লাগলো, তার বাড়ির লোক, প্রতিবেশী ও আশেপাশের লোকজন ঠাউর করলো ছেলেটা বাকি সবার মতো নয়। ওই কথায় বলে না, একটু মেলি গোছের,
তার বয়সীরা যখন মাঠে ঘাটে হুটোপাটি করে বেড়ায়, তখন ছেলেটা বাগানে ফুল কোড়াতে বা পাশের বাড়ি ছোট মেয়েটার সাথে রান্নাবাটি খেলায় ব্যস্ত থাকে। মানুষজন তাকে নিয়ে ঠাট্টা করে, কখনো সামনে কখনো বা আড়ালে। বয়স বাড়ার সাথে সেই বিদ্রূপের ধরনও বদলায়। স্কুলের অন্য ছেলেরা বদ্ধ ঘরে ছিঁড়ে ফুঁড়ে ফেলে তার অস্তিত্ব, ক্ষত বিক্ষত হতে থাকে তার ইজ্জত, অন্তরাত্মা। সে বুঝে পায় না কাকে শোনাবে তার এই বেদনার আখ্যান, কে বা বুঝবে তাকে। বাবা তো অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। সে তো চায় শুধু একটু ভালোবাসা, আর কিছুই না। প্রবীণ রঞ্জন প্রবল বিস্ময় মেশানো চোখে তাকিয়েছিল মেয়েটার দিকে। এই গল্প তার অজানা। অনেক বছর আগে পুনেতে কলেজে পড়াকালীন এই গল্প সে শুনেছিল। মুহূর্তে একজনের ছবি ফুটে ওঠে তার অন্তর্দৃষ্টিতে। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা নাম, অরুণ। প্রবীর রঞ্জনের ছোটবেলা কেটেছিল চরম অভাবের মধ্যে। কাকা কাকিমা লোকলজ্জার ভয়ে তাকে তাড়িয়ে দিতে না পারলেও আপন করে নিতেও পারেনি কোনোদিন। দীর্ঘ অপ্রাপ্তির বোঝা বইতে বইতে একটা কথা এসে পরিষ্কার বুঝে গিয়েছিল যে এই পৃথিবীতে টাকা ছাড়া সুখী হওয়ার অন্য কোনো পথ নেই। টাকাই মানুষকে ক্ষমতা দেয় এই সমাজে মাথা উঁচিয়ে বাঁচার। দুর্বলের খোঁজ কেউ রাখে না। তাই জীবনে বড় হবার জন্য প্রথম দরকারটাই হলো অর্থ। প্রবীর রঞ্জন লেখাপড়ায় বরাবরই তুখর ছিল, সেই সাথে বুদ্ধিও ছিল তার প্রবল। উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা এগানোর জন্য সে চেয়েছিল কাকার বাড়ির পরিবেশ ছেড়ে বেরোতে। সেই মতো খোঁজ নিতে শুরু করে অন্য রাজ্যের কলেজগুলোয়। এইভাবেই পুনের একটা নামী কলেজে চান্স পেতেও খুব একটা অসুবিধা হয়নি তার। সেখানে গিয়ে প্রবীর রঞ্জন ছক কষতে থাকে তার পরবর্তী পদক্ষেপে। একদিন প্রবীর রঞ্জনের নজর পড়ে তারই ক্লাসের একটা ছেলের ওপরে। ছেলেটা বাকিদের থেকে একটু আলাদা, খানিক মেয়েলি স্বভাবের জন্য অন্যরা ছেলেটার কাছে খুব একটা ঘেঁষত না। আড়ালে হাসি ঠাট্টাও চলত বিস্তর। প্রবীর রঞ্জন খোঁজখবর নিতে শুরু করে। অরুণ মেয়েলি হলেও যথেষ্ট মেধাবী। এছাড়াও ফাইন আর্টসের দিকেও তার তীব্র ঝোঁক। সব থেকে বড় কথা হলো ওর বাবা শহরে বড় মাপের ব্যবসায়ীদের মধ্যে একজন। আদি বাড়ি কলকাতায়, তবে অনেকদিন ধরেই পুনের বাসিন্দা। অরুণের অর্থের প্রাচুর্য থাকলেও তার জীবন চরম একাকিত্বের মোড়কে মোড়া। প্রবীর রঞ্জন সবটা সাজিয়ে নিয়ে নিজে থেকেই অরুণের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। অরুণ প্রথমে তার এই চেয়ে বন্ধুত্ব করার বিষয়টা নিয়ে একটু দোনামোনায় থাকলেও পরে অবশ্য তার মন থেকে সমস্ত দ্বন্দ্ব মিটে যায়। সে নিজের মায়াজালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে অরুণের কোমল হৃদয়কে। বেটার তীক্ষ্ণ স্বর কানে যেতেই প্রবীর রঞ্জনের ভাবনায় ছেদ পড়ল। মনে পড়ে সেই বৃষ্টি রাতের কথা? ছেলেটার পছন্দের ডালের বড়া নিয়ে তুমি গিয়েছিলে তার বাড়িতে। চুপি চুপি বারান্দার গ্রিল বেয়ে ঢুকেছিলে ঘরের ভেতরে। তোমাকে আচমকা দেখে ভয় পেয়ে গিয়েছিল ছেলেটা। তুমি মুখ টিপে দেওয়ালের সাথে চেপে ধরেছিলে তাকে। দুজনেই দুজনের হৃদয়ের ওঠানামা টের পেয়েছিল একসাথে। চোখের খেলা চলেছিল অনেকক্ষণ। ধীরে ধীরে বাঁধন আলগা করে নিয়েছিলে তুমি। ছেলেটা তোমাকে জড়িয়ে ধরেছিল, কানে কানে বলেছিল, আমার সাথে এভাবেই থেকে যাবি তো সারা জীবন। প্রবীর রঞ্জনের লুপ্ত চেতনার ভিড়ের মধ্যে থেকে আবারও উকি দেয় সেই রাতের মুহূর্তটুকু। অরুণের সাথে সে মিশেছিল শুধুমাত্র টাকার চাহিদায়। এছাড়া অরুণের প্রতি তার কোনো রকম আবেগ ছিল না। কারণ প্রবীর রঞ্জন জানত জীবন শুধু আবেগের ঘেরাটোপে সফলতার দোরগোড়ায় পৌঁছয় না।
তাই আবেগ, অনুভূতি, ভালোবাসা নামক বস্তুগুলোকে জীবন থেকে শুরুতেই তাই পায়ের নিচে পিষে মেরে ফেলেছিল সে। এর ফলে ওই রাতে অরুণের সেই কথার ঠিক কী উত্তরটা দেওয়া উচিত প্রবীর রঞ্জন প্রথমে বুঝে উঠতে পারেনি। তারপর আচমকাই তার মাথায় একটা পৈশাচিক বুদ্ধি খেলে গেল। সে অরুণের কপালে নিজের ঠোঁট স্পর্শ করে অন্যদিকে ফিরিয়ে নেয়। অরুণ তার কারণ জানতে চাইলে সে বলে, সেটা সম্ভব নয়, আমরা দুজনেই ছেলে, তাছাড়া আমি সহায় সম্বলহীন, সমাজ আমাদের কোনোদিনই মেনে নেবে না। একসাথে এই জীবনে হয়তো থাকাটা হবে না আমাদের, কিন্তু আমি তোকে এভাবেই ভালোবেসে যাব। অরুণের চোখ বেয়ে ঝরে পড়েছিল জলের ধারা। খানিক ভেবে সে বলেছিল, আমি তোকে কিছুতেই হারাতে পারবো না, প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে আমি রাজি আছি। দিন দশেক বাদে অরুণের একটা চিঠি এসে পৌঁছেছিল প্রবীর রঞ্জনের কাছে। তাতে লেখা ছিল শুধু কয়েকটা লাইন। তোর যোগ্য হবার জন্য আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি, শুধু কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। হ্যাঁ, তারপর আবার তোর কাছেই ফিরে আসবো। ভালো থাকিস, হ্যাঁ ভালো থাকিস। চিঠিটার সঙ্গে 1 লক্ষ টাকাও হাতে পেয়েছিল সে। অতীত থেকে দ্রুত বাস্তবের মাটিতে ফিরে আসে প্রবীর রঞ্জন। মেয়েটার মুখের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। কে তুমি? এখনো চিনতে পারলি না? আমি ক্লাসের এক কোণে বসে থাকা সেই লাজুক ছেলেটা, যে তোকে ভালোবেসে নিজের সত্তা, নিজের অস্তিত্বটুকু বিসর্জন দিতেও বিন্দু মাত্র দ্বিধা করেনি। আমি সেই অরুণ। প্রবল বিস্ময় প্রবীর রঞ্জন বাকরুদ্ধ। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। এই পরিবর্তন কি আদৌ সম্ভব, নাকি সবটাই মিথ্যে? মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তার। ভেবেছিলাম নিজেকে বদলানোর পরে সবার প্রথমে নিজের শরীরটা তোর সামনে উন্মুক্ত করব। একটা মেয়ে যতটা সুখ একটা ছেলেকে দিতে পারে সমস্তটুকু উজাড় করে দেব তোকে। তবে ফিরে এসেই জানতে পারলাম তুই নাকি কোনো বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে অনেক দূরে চলে গেছিস। জানিস তো, প্রথমে কথাটা বিশ্বাসই করিনি। ভেবেছিলাম সবাই হয়তো মিথ্যে বলছে, হয়তো অন্য কোনো কারণে তুই দূরে সরে যেতে বাধ্য হয়েছিস। কিন্তু যত খোঁজ খবর নিলাম ততই সত্যিটা প্রকট হতে থাকলো আমার কাছে। কি দোষ ছিল আমার? আমি তো নিজেকে বদলাতে চাইনি। তাহলে আমার ভুল হয়ে গেছে অরুণ, বিশ্বাস কর, আমি চাইনি এমনটা হোক। বলেছিলাম না একসাথে বাঁচবো আমরা? সেটা না হয় নাই হলো, তবে একসাথে মরা তো যেতেই পারে। কি বল, পারে না? ওকে ক্ষমা করে দে, প্লিজ ছেড়ে দে আমায়। আমি কথা দিচ্ছি সব কিছু ঠিক করে দেবো। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। কি ঠিক করবি তুই? এই শরীরটাকে আবার আগের মতো করে দিতে পারবি? সেই অরুণকে খুঁজে দিতে যে শুধুমাত্র একটু ভালোবাসা চেয়েছিল, বিনিময়ে বিকিয়ে দিয়েছিল নিজের সবটুকু? পারবি না, তুই কিছুই পারবি না। আগে পাওয়া গন্ধটা আবারও প্রবীর রঞ্জনের নাকে আসে। এবারে চিনতে ভুল হয় না তার। গন্ধটা পেট্রোলের। মেয়েটা উঠে দাঁড়ায়, তারপরে কোথা থেকে একটা লাইটার এসে যায় তার হাতের মধ্যে। সেটা জ্বালাতেই শেষবারের মতো প্রবীর রঞ্জনের মুখের সামনে ভেসে ওঠে অরুণের নিষ্পাপ মুখখানা। পর মুহূর্তেই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে ওঠে, যে আলো জীবনের সব রং শুষে নিতে সক্ষম। সেই চেনা ড্রয়িং রুমটাতেই বসেছিল নীলাঞ্জন। পুলিশের জিপ বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছে। ফরেন্সিকের টিমও কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। একজন কনস্টেবল এসে দাঁড়ায় নীলাঞ্জনের পাশে।
স্যার 3টে ডেড বডি হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার। 2টো বডি তো পুরোপুরি বার্ন হয়ে গেছে। অন্য মেয়েটাকে শুধু আগে থেকেই মেরে ফ্রিজে রাখা হয়েছিল। বাড়িটা সিল করে দিয়েছি আমরা স্যার। কনস্টেবলের কথার মাঝেই আরেকজন অফিসার এসে ঘরের ভেতরে প্রবেশ করে। স্যার, আমরা খোঁজ নিয়ে যেটুকু জেনেছি তার ভিত্তিতে বলা চলে প্রবীর রঞ্জন বিশ্বাসের যত কুকীর্তির গোপন আস্তানা ছিল এই বাড়িটা, এখানে ওর সেক্রেটারি স্নেহা থাকতো। ওর সমস্ত গোপন ডিল কিংবা মেয়েদের সাথে সম্পর্ক সবটাই বাড়ির থেকেই চলতো। প্রবীর রঞ্জন যেদিন নিখোঁজ হয় সেদিন লাস্ট কলটা স্নেহাই করেছিল তাকে। খুব সম্ভবত নতুন কোনো মেয়েকে স্নেহা প্রবীর রঞ্জনের জন্য এখানে নিয়ে এসেছিল। সেই মেয়েটাই পরে স্নেহাকে খুন করে প্রবীর রঞ্জনকে বাড়ির আন্ডারগ্রাউন্ড ঘরটায় আটকে রাখে। অবশ্য দুজনেরই অগ্নিদগ্ধ দেহ সেখান থেকে উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ফরেন্সিকের টিম এসে পড়ায় নীলাঞ্জন নিজের জায়গা ছেড়ে উঠে পড়ে। তারপরে ঘরের লাগোয়া বারান্দাটায় হেলান দিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। পকেটের ভেতরে থাকা কাগজের টুকরোটা আবারও মেলে ধরে চোখের সামনে। শেষের লাইনগুলোয় নজর রাখে। আমি কোনোদিনই এই জীবনটা বেছে নিতে চাইনি। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম নিজের ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে। কিন্তু যে মানুষটার সত্তাটাই মরে যায় তার আর বাঁচা হয় না। আমি ওই শরীরের বোঝা বয়ে বেড়াতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই এখানেই শেষ করলাম। যদি পরের জন্ম বলে কিছু হয়ে থাকে তাহলে আবার না হয় নতুন করে চেষ্টা করব। পারলে ক্ষমা করে দিও আর ভালো থাকার চেষ্টা করো। ইতি, তোমার রাতের সঙ্গী। হাওয়ার বেগে কাগজের টুকরোটা নীলাঞ্জনের হাত থেকে উড়ে দূরে কোথাও একটা চলে যায়। নীলাঞ্জন সেদিকে আর তাকায় না, শুধু নীরবে বলে, আমি তোমাকে আজও ভালোবাসি। তোমাকে ভালোবাসতে তোমার উপস্থিতির কোনো প্রয়োজন হয় না, স্মৃতিটুকুই যথেষ্ট। সিগারেটটা ছুঁড়ে ফেলে চোখের কোণটা একবার পরিষ্কার করে নেয় নীলাঞ্জন। ঠোঁটের ফাঁকে লেগে থাকে এক চিলতে হাসির রেখা। হঠাৎ সন্ধে আজ আপনি শুনছিলেন অভিষেক চৌধুরীর কলমে, বাকিটা প্রক্ষিপ্ত। নীলাঞ্জনের চরিত্রে প্রীতম, তন্ময় আর ভজহরির চরিত্রে রৌনিক, রিপোর্টার আর স্নেহা দুর্গা, এবং নানান চরিত্রে আবির, বর্ণালী, মনঞ্জয়, এবং গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি নীল। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় সায়ন, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আমাদের আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।